সেই হিসেবে বহাল হবে তখন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ওই অবস্থায় থাকবে কি না সেই বিষয়ে বিতর্কটা চলছে। কারণ ওই জাজমেন্টেই বলা ছিল যে জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালীটা বিবেচনা করে জাতীয় সংসদ, তখন এটা বাইন্ডিং করা হয়নি, শ্যাল কনসিডার বলা হয়নি, এটা মে কনসিডার, বিকজ জুডিশিয়ারি ডিকটেট করতে পারে না লেজিসলেচারকে, সেই জন্য ওইভাবেই সম্ভবত ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছিল। এখন সুপ্রিম কোর্টে আপিলে যাই কিছু নির্ধারিত হোক না কেন, এরপরেও জাতীয় সংসদ তার অরিজিনাল জুরিসডিকশন হিসাবে লেজিসলেশন করতে পারে, এবং সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরও দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে। যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই দৃষ্টিকোণ থেকে সবাই মতামত দিচ্ছে। তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা, দুইটা, তিনটা আমরা বিকল্প সাজাতে পারি, জাতীয়ভাবে ঐক্যমত্যে আসা যায়, তখন সেগুলো বিবেচনা করা হবে। এখানে আমার আরও একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে, সেটা বিকল্প হিসাবে 3, 4 অথবা 4, 5, 6 এভাবে যেন আসে। তার আগেরগুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি, যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি, পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে। সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে, আমি বিস্তারিত বলবো না, যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখন। সেই 1, 2, 3 বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি, যদি এখানে সিদ্ধান্তে জাতীয় উপনীত না হতে পারে, তখন যখন তত্ত্বাবধায়ক সরকার গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে, তখন যাতে 1, 2, 3-এর পরে বর্তমান বিধানগুলো ফলোড করা হয়। তার মানে ওটা 4 থেকে শুরু হবে, 5 থেকে শুরু হবে, 6 থেকে শুরু হবে। এবং লাস্টের একটা বিষয় আসছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা। তা আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায়, এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা, যে এক সময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে একমত না হয়, তখন একটা জায়গা যাতে খালি না থাকে, সেই জন্য সেই বিধানটা রাখা যায়। তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি। আমরাও খুশি হব যদি সেই বিধানটার বিকল্প কোনো বিধান রাখা যায়, রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয়। তাহলে পরে অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি, সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো আর নাও হতে পারে। এটা এখনও আলোচনা চলছে, তো সেটা তারা কম্পাইল করে আরেকদিন আলোচনার জন্য রেখেছে। তবে ওইখানে বিষয় একটা ছিল যে আপার হাউসের কিছু আপার হাউস যদি গঠিত হয়, সে আপার হাউসের স্পিকার বা সদস্যরা এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছিল। তখন আমি বললাম যে আগে আপার হাউস বিষয়ে আমরা আগে সিদ্ধান্তটা নেই, আপার হাউসটা কিভাবে গঠিত হবে, আপার হাউস আদৌ গঠিত হওয়ার ক্ষেত্রে ঐক্যমত আসে কিনা, তখন সেই বিধানগুলো সংযুক্ত করে কেয়ারটেকার প্রভিশনের মধ্যে আলোচনায় যদি আসে, তাহলে সেটা আলোচনার জন্য সুবিধা হবে। তো তারা একমত হয়েছে যে ঠিক আছে, নেক্সট আলোচনাতে আজকেই আলোচনা হওয়ার কথা ছিল, সময়ের অভাবে হয়নি। তো আপার হাউস গঠন প্রণালী নিয়ে আগে যদি ডিসিশনটা আসে, তার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আরও ভালো মতো বিস্তারিত আলোচনা করা যাবে। তৃতীয় বিষয়টি ছিল ইমার্জেন্সি, জরুরি অবস্থা জারিকরণ সংক্রান্ত যে বিধানটা আগেও একদিন আলোচনা শেষে প্রায় একমতে আসার মতো অবস্থা হয়েছিল, কিন্তু সেটা আলোচনাটা ওখানে থেমে যায়। আমি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যদি অ্যালাউ করেন তাহলে বলতে পারি। আমাদের একটা বিকল্প প্রস্তাব টেবিলেই আসছে, এটা ঐক্য কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেইটাতে আমরা একটু এডিট করে আমাদের প্রস্তাবটা দিয়েছি। এটা অধিকাংশ দল প্রায় একমত হয়েছে, যেহেতু ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে ঐক্য কমিশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। সেটা এরকম: অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের 96 অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম, যেটাই বলি, 2 জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন।
এটা একটু সংশোধিত আকারে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানেন আর্টিকেল 96-এ কারো বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না, এটা উল্লেখ করা। এনিওয়ে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম, সরি, এটা এখানে মাঝখানে আবার অ্যাড করলাম। এখন জরুরি বিধান সম্পর্কে যে আলোচনাটা, মোটামুটি একটা আলোচনা শেষ পর্যায়ে এসছে। সেই আলোচনার বিষয়বস্তুগুলো ওনারা সংকলিত করে পরের যে কোনো দিবসে আলোচনার দিন টেবিলে উপস্থাপন করলে ওনারা সেই রিফাইন্ড প্রস্তাবটাতে যদি সবাই একমত হন, সেই দিন আপনাদের কাছে হয়তো বলতে পারবেন যে এই বিষয়ে কীভাবে ঐক্যমত পোষণ করা হলো। আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, নিশ্চয়ই প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদের সামনে হয়তো এই বিষয়ে কথা বলেছেন, আমি জানি না বলেছেন না। এখানে জরুরি বিধান সংক্রান্ত, জরুরি আইন জারি করা সংক্রান্ত আর্টিকেল 141 ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে। এটি ইতিপূর্বে আলোচনা তো সবাই আমরা একমত হয়েছিলাম, কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিলে উপস্থাপন করেছিলেন। যেমন আর্টিকেল 41 কতে কি কি কারণে জরুরি অবস্থা মধ্যে আছে যুদ্ধ, অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগ, এই তিনটা মেইনলি আছে। তো দেখা গেছে অভ্যন্তরীণ গোলযোগ সংক্রান্ত যে বিষয়টা, এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে। এই অভ্যন্তরীণ গোলযোগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কিনা সে বিষয়ে ওনারা প্রস্তাব এনেছেন, তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায়।